হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন ব্যাংক থেকে আমি একটি পেজের কিছু অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আছে মূলত এমসিকিউ আর এসএকিউ। এমসিকিউ মানে তো বোঝেই মাল্টিপল চয়েস কোশ্চেন, এসএকিউ মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন। তো মূলত এগুলো কিভাবে লেখা উচিত এবং সাথে সাথে একটি পেজের কোশ্চেন নিয়েও আলোচনা করব। সুতরাং তোমরা দেখতে থাকো। আগে আমি তোমাদের এই যে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা আগে একটু আলোচনা করে নেই। এখানে বলা থাকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও, মিলিয়ে সেই উত্তরগুলোকে সঠিকভাবে লিখতে হবে। তো এগুলো অনেকে খুব শর্টকাট লেখে, সেটা লিখবে না। আগে প্রশ্নটার মধ্যে কি কি আছে একটু জেনে নেই। প্রথম কোশ্চেন আছে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাতকে কি বলে? একক ক্ষেত্রফলে যেটা প্রযুক্ত ঘাত সেটা তো চাপ, তার মানে বি নাম্বারের সঙ্গে রোমান নাম্বার 1-এর মিল আছে। আর পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব, তাহলে রোমান 2-এর সঙ্গে সি এর মিল আছে। আর শেষে একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল বলকে পৃষ্ঠটান বলে। সবই মিলে গেল, কিন্তু লিখবো কিভাবে? আমি এটা প্রথমে এটা লিখে দিয়েছি তোমাদের। তোমরা এরকম একদম পরীক্ষার খাতায় বক্স বানাবে। বাঁদিকে লিখলে প্রথমে লিখলে বাম স্তম্ভ, ডান দিকে লিখলে ডান স্তম্ভ। লিখে বাঁদিকে কিন্তু কোশ্চেনগুলো যেভাবে সিরিয়ালি দেওয়া আছে ঠিক সেভাবেই লিখবে। 1 নম্বর কোশ্চেনে যা আছে 1 দিবে, এখানে 2 দিবে, এখানে 3 দিবে, এবং কোশ্চেনগুলো যা আছে সেটাই লিখবে, অন্য কিছু লিখবে না। লেখা হয়ে গেল। এবার ডান দিকে যখন আমরা লিখতে যাব, 1 নম্বরের সঙ্গে বি নম্বরের মিল আছে। যেমন একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাতকে চাপ বলে, তো এই লাইন বরাবর এই চাপ উত্তর লিখব, চাপের যে নাম্বারিং ছিল বি সেটা লিখব। এটা কোনো অ্যারো দিয়ে বা অন্য কোনো রকম ভাবে না। এইটুকু বক্স বানাতে বেশি সময় লাগবে না, এগুলো ফলো করো। তোমাদের খাতা, পরীক্ষার খাতার রিপ্রেজেন্টেশন, এটার একটা ডিসেন্সি আছে, এগুলো এখন থেকে তোমরা প্র্যাকটিস করো। 2 নম্বর আছে, পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব ছিল সি নম্বরে, তাকে টেনে এনে সি নম্বরটাকে আমরা এই বরাবর বক্সে লিখে দিলাম। আর একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল বলকে পৃষ্ঠটান বলে, সেটা নাম্বারিং ছিল এ, তাই এ নাম্বার লিখে পৃষ্ঠটান লিখলাম। এইভাবে হলো স্তম্ভ মেলানো। এবার আমি একটু এমসিকিউ নিয়ে আলোচনা করি। কোশ্চেনটা দিকে তো তোমরা লক্ষ্য রাখো। 1 নম্বর কোশ্চেন বলেছে, পৃষ্ঠটানের যে একক কোন ভৌত রাশির এককের সঙ্গে অভিন্ন, মানে একই? এখানে আছে ইয়াং গুণাঙ্ক, এটা হবে না। চাপ হবে না। স্প্রিংয়ের বড় ধ্রুবক হবে না। শেষে আছে কার্য, এই ডি নম্বরটা রাইট। তাই এখন ওয়ানের রোমান 1-এর উত্তর লিখতে গেলে যেটা আমরা করব সেটা হচ্ছে, তোমরা এইভাবে এমসিকিউ এর উত্তর লেখার জন্য পরপর আগে নাম্বারগুলোকে এইভাবে সাজিয়ে নিও। এরকম করে পরপর সাজাবে, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 6, এইরকম করে পরপর সাজাবে। এখানে যখন উত্তর লিখবে শুধু অপশানটা লিখলে হবে না, এটা যেমন ডি নাম্বার অপশান, যেমন তোমরা ডি লিখবে তেমন ডিতে যে কথাটি লেখা আছে, যে উত্তরটি লেখা আছে সেটাও লিখবে। লিখে একটু হাইলাইট করে দিলে, জাস্ট এইটুকু কাজ। এভাবে করার প্র্যাকটিস করো। অনেকে করো না, তাদের জন্যই বিশেষ করে বলছি এইভাবে করবে। 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে কি বুঝবো? আমরা বুঝতে থাকবো বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টির সম্ভাবনা নেই, ঝড় ওঠার সম্ভাবনা আছে, প্রবল ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা। যদি ধীরে ধীরে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা কমে, তার মানে বায়ুর চাপ কমছে। বায়ুর চাপ কমলে সেই স্থানে কি হয়? আর্দ্রতা বেড়ে যায়। পারস্তম্ভ কমে যাওয়া মানে তার আর্দ্রতা বাড়ে, অর্থাৎ জলীয় বাষ্পের মানে সংখ্যা বেড়ে যায়। জলীয় বাষ্প যদি ধীরে ধীরে বাড়ে, আর্দ্রতা বাড়ে, তাহলে সেখানে কিসের সম্ভাবনা থাকে? বৃষ্টির সম্ভাবনা। তাহলে এ নম্বর উত্তর। খুব দ্রুত কমলে ঝড়ের সম্ভাবনা থাকে। এগুলো তোমরা ব্যারোমিটারের সম্পর্কে পড়েছো। তাহলে উত্তর কোনটা? এ নাম্বার। কি লেখা আছে? বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঠিক ওই কথাটি আমাদের লিখতে হবে। তাহলে লিখবো এখানে এ, আর লিখবো বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর উত্তরটা লিখে অবশ্যই হাইলাইট করবে। খুব সময়ের এমন কিছু লাগবে না, এরকম একটু মানে ডিসেন্সিটি রাখবে এবং সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করবে। 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে 100 গ্রাম জল কত মোল জল? এখানে অপশন 5.56, 55.6, 18 আর 9। এই নাম্বারটা হবে। কেন হবে আমি তোমাদের বুঝাচ্ছি। তো জলের জলের তোমাদের আণবিক গুরুত্ব হচ্ছে 18। তা যদি 18 গ্রাম জল হয় তাকে বলে 1 মোল জল।
তার মানে 1 গ্রাম যদি জল হতো 1/18 মোল জল বলতাম, তাহলে 100 গ্রাম জল যেহেতু বলেছে তাহলে কি হবে 100/18 মোল। তো 100কে 18 দিয়ে ভাগ করলে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে 5.555, এগুলো আসতে থাকে। তাকে যদি এক ঘরের জায়গায় রাউন্ড আপ করি, যেহেতু পরের সংখ্যাটি 5 আসে তাই এখানে 1 বেড়ে যাবে, তাহলে উত্তর কি হবে 5.56। এটা এ নাম্বারে অপশানে আসে, তা আমরা এখানে লিখব এ আর উত্তরটা লিখব 5.56। তোমরা নিজেরা এক্সট্রা করে কোনো একক বা কোনো কিছু বসানোর ধান্দায় থাকবে না, এখানে যা উত্তর ওরা বলেছে সেটাই শুধু মেনে চলবে। এবারে রোমান নাম্বার 4 কোশ্চেনটা কি আছে? 4 কোশ্চেনে বলছে প্রকৃত দ্রবণে বিস্তৃত দশায় যে বিস্তৃত দশার কণাগুলি আছে তার ব্যাস কত? 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম, 10⁵ সেন্টিমিটার বা তার কম। আর এইদিকে দেখার দরকার নেই, তোমরা তো জানো 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম। সুতরাং এ নম্বর অপশনটাই আমরা উত্তরে লিখব। এখানে লিখব এ 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম। বাস, এটা হয়ে গেল। এবার 5 নাম্বার কোশ্চেনে যাই, দেখি কি বলা আছে। 5 নাম্বার কোশ্চেনে বলেছে যে লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। এখানে একটুখানি তোমাদের বলতে হবে যে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে মাঝখানে একটা জায়গায় দেখবে হাইড্রোজেন বসে আছে। তো হাইড্রোজেন যেখানে আছে তার উপরের দিকে যত ধাতু আছে তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত করতে পারে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা আছে কেউ পারে না। তাই এখানকার যে অপশানগুলো আছে, এ নাম্বার আছে Fe মানে লোহা, তারপরে আছে জিঙ্ক, তারপরে কপার, তারপরে আছে ম্যাগনেসিয়াম। তো তোমরা তো জানো হাইড্রোজেনের নিচে আছে কে? কপার, এবং এই কপার লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন নির্গত করতে পারে না, সি নাম্বার অপশন। এখানে আরেকটি প্রশ্নের উত্তরও এখান থেকে তোমরা পারবে, বা অনেক সময় কোশ্চেন আসে জিঙ্ক লঘু সালফ্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত করতে পারে কিন্তু কপার পারে না, কেন? এই যে কথাটা বললাম ধাতুর সক্রিয়তা শ্রেণীতে, সেটাই তোমরা ব্যাখ্যা করে লিখবে, আর কিচ্ছু না। তাহলে আমাদের এখানকার উত্তর কি? সি নাম্বার, সিইউ। এইটুকু লিখে বাস এটা ছাড়লাম। এবার রোমান 6-এ যাই। রোমান 6-এর প্রশ্ন কি আছে? রোমান 6-এ আছে যে প্রদত্ত কোন পদার্থটি জলাকর্ষী ধর্ম বর্তমান। এখানে 4টি পদার্থ আছে: গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর CH3COH মানে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার। তা এদের মধ্যে এই সকল পদার্থের কারোরই নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিডের আছে। এখন এখানে একটা উদাহরণ হিসাবে তোমাদের কথাটা বলি বা এর পক্ষে যুক্তি বলি। একটা স্বচ্ছ কাচের কোনো একটা পাতলা বাটিতে যদি কিছু গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি ফেলে দিলে কিছুক্ষণ পরে দেখবে তোমরা চিনিটা কালো হয়ে গেছে। এর কারণ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের জলাকর্ষী ধর্ম থাকায় চিনির দেহ থেকে যেটুকু জলীয় অংশ আছে সেটা শোষণ করে নেয়, আর চিনির বাকি যেটা পড়ে থাকে সেটা কালো কার্বন। কার্বনের রং, সাধারণ রং হচ্ছে কালো, সেই কারণে ওই চিনিটা কালো হয়ে যায়। তাহলে এটা হলো উদাহরণ, এবং এখানে তাহলে উত্তরটা কি হচ্ছে? এ নাম্বার, গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে রোমান 6-এ আমি লিখব এ নাম্বার, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখানে একটা কথা বলি, গাঢ় সালফিউরিক অ্যাসিড ভাষায় লিখবে না, ওরা যদি সংকেতে উত্তর দেয় কোশ্চেনে সংকেতেই লিখবে, নিজেরা নতুন করে কিছু লিখবে না। রোমান 7 নাম্বার। রোমান 7 নম্বরে বলা আছে একটি এন পরমাণুর, এন বলতে এখানে বোঝাচ্ছে নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত। এখানে আছে 14 গ্রাম, 28 গ্রাম, 14 ইউ আর 15। তো এখানে আমি বলি কোনো মৌলের প্রকৃত ভর যখন বলা হয় তার পারমাণবিক গুরুত্বের সঙ্গে ইউ জোড়া লাগিয়ে দেবে। ইউ মানে পারমাণবিক ভর একক, যাকে ইউ দিয়ে প্রকাশ করে। কখনো কখনো এম ইউ বলে, ইদানিং তা লেখে না, ইউ লেখে। যেমন অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, কিন্তু যদি বলা হয় অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর তখন লিখবে 16 ইউ। তাহলে সেই হিসাবে এখানে উত্তর কি হবে? 14 ইউ, এবং সেটা কত নাম্বার? সি নাম্বার। তাহলে আমরা এখানে এসে উত্তরটা কি লিখব? সি নাম্বার লিখে লিখব 14 ইউ। বাস এরকম ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে লিখবে, আগে নাম্বারগুলো লিখে নেবে, মানে কোশ্চেনের দাগ নাম্বারগুলো আগে লিখে নেবে। এবার চলে আসি
8 নম্বর, এই 8 নম্বরে এখানে মার্কিং করা দেখছো কেন? আমার আগের এক কার্যক্ষমতা শক্তির ভিডিওতে এটি করে দেওয়া আছে। জেড ইকুয়াল টু কার্য বাই ক্ষমতা হলে জেড কোন রাশি? এখানে আছে গতিশক্তি, স্থিতিশক্তি, সময়, সি নাম্বার। এটা উত্তর হবে, আমি প্রমাণটা দিচ্ছি। আর আছে ভরবেগ। উত্তর কি? সি, সময়। লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে উত্তরটা হবে কি? সি, আর লিখবো পাশে সময়। দেখো, তোমরা ক্ষমতা যখন শিখছিলে পি ইকুয়াল টু ছিল ডাব্লিউ বাই টি। এবার যদি কোনাকুনি এদের দুইজনের জায়গা পরিবর্তন করা যায়, করলে বা গুণ করলে কি হয়? পিটি ইকুয়াল টু ডাব্লিউ। আর যদি টি রেখে দেই তাহলে ডাব্লিউ বাই পি। ডাব্লিউ মানে কার্য, পি মানে ক্ষমতা। তো আমাদের এখানে তো কোশ্চেনে লেখা ছিল জেড ইকুয়াল টু কার্য বাই ক্ষমতা। দেখো জেডের জায়গায় কে মিলল? টি। টি মানে কি? সময়। সেই কারণে আমি এখানে সময় উত্তর লিখলাম। এবার 2 নম্বর কোশ্চেনে চলে যাই, 2 এর বি নম্বর পার্ট। এ নম্বর তো আগে বললাম। বি নম্বরে লক্ষ্য করো, বলা আছে শূন্যস্থান পূরণ। কলয়েড দ্রবণগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে, কলয়েড দ্রবণের মধ্যে কিন্তু টর্চের আলো বা কোনো আলো ফেলে সেটা বিক্ষিপ্ত হয়, এই বিচ্ছুরণ বলে, যেটা বিচ্ছুরণ ঘটে তাকে কি বলা হয়? এটা কিন্তু বলা হয় টিন্ডাল প্রভাব। আর অথবাতে আছে কড লিভার অয়েল একটি কি ধরনের দ্রবণ? এটা একটি কলয়েডীয় দ্রবণ। তাহলে এই দুটো কথা, একটা টিন্ডাল প্রভাব, একটা কলয়েডীয় দ্রবণ বা কলয়েড দ্রবণ। তাহলে এখানে আমি উত্তরটা লিখব, প্রথমটার বেলা লিখব টিন্ডাল প্রভাব। তোমাদের বইয়ে দেখবে এটা পাবে। আর ইংলিশে লিখলে টিন্ডাল ইফেক্ট। আর এটা কি দ্রবণ বললাম? কলয়েড দ্রবণ। এবার সি এর 1, সি নম্বরে কি কোশ্চেন আছে? সি এর 1 এক কথায় বলেছে। এই কোশ্চেনগুলো যখন পড়বে না, এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবে। ইনস্ট্রাকশন কি আছে? এক কথায় মানে এক কথায় বলবে। বলেছে এসআই পদ্ধতিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? দেখো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব যদি তোমরা বের করো, কার্বন ডাইঅক্সাইডের CO2 এর যদি আণবিক গুরুত্ব বের করো, ক্যালকুলেট করে, C12, অক্সিজেন হচ্ছে 16, দুটো আছে 2 দিলাম, এটা গুণ করে দেখো 44, 16 দুগুণ 32 আর 12 44। তার মানে যদি সিজিএস সিস্টেমে বলতাম তাহলে 44 গ্রাম কার্বন হচ্ছে 1 মোল কার্বন, কিন্তু আমাকে এসআইতে বলছে, মানে গ্রাম চলবে না, কিলোগ্রাম। তাহলে এই 44 গ্রামকে যদি কিলোগ্রাম করি, তার মানে কি করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1 2 3 ঘরের জন্য 1 2 3, এখানে একটা জিরো আসবে, অর্থাৎ 0.044 কিলোগ্রাম। তাহলে এসআই সিস্টেমে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর 0.44 কিলোগ্রাম। তাহলে উত্তরটা যেহেতু এক কথায় বলেছে, তাহলে সি এর 1 লিখব কি? 0.044 কেজি লিখব, গ্রাম না। কিন্তু যদি সিজিএস হতো গ্রাম লিখতাম। কোশ্চেনটা ভালো ছিল। এবারে আসি সি এর রোমান 2তে। রোমান 2তে বলছে একটি অ্যাসিডের নাম লেখো যা আম্লিক লবণ উৎপন্ন করতে পারে। অথবার কথাটা পরে আসি। সে অ্যাসিডের নাম হবে, এটা হলো 2C রোমান 2। তো এমন একটি অ্যাসিডের নাম লিখতে বলছে, সেটা আমরা লিখব সালফিউরিক অ্যাসিড। নাম বলেছে মানে নামটা আগে লিখতে হবে, যেটা আম্লিক লবণ উৎপন্ন করে। কেন করে এই কথাগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, আর সংকেত না চাইলেও তোমাকে লিখতেই হবে। কেমিস্ট্রির নিয়ম হচ্ছে এটা। এবার ব্যাপারটা বলি, একটা এই সালফিউরিক অ্যাসিড যে আম্লিক লবণ করে, এ সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাইসালফেট বলে। যে লবণের মধ্যে হাইড্রোজেন আংশিকভাবে প্রেজেন্ট থাকে সেই লবণকে বলা হয় আম্লিক লবণ। এখানে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করতাম, সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে NaCl তৈরি করতো খাদ্য লবণ, আমরা যে লবণ খাই, এর মধ্যে কোনো হাইড্রোজেনের প্রেজেন্স নেই, তাই এটা আম্লিক লবণ না। আর ওইসও নেই, তাই এটা ক্ষারীয় লবণ না, এটা কি? প্রশম লবণ। তাহলে এটা হচ্ছে প্রশম লবণ। তাহলে এটা কি হয়ে গেল? আম্লিক লবণ। তো আর এটা প্রশম লবণ গেল। সেই কারণে আম্লিক লবণ উৎপন্ন করতে লাগে সালফিউরিক অ্যাসিড। এখন তোমরা একটা কথা এখানে মাথায় রাখবে, যে লবণে যে অ্যাসিডে বা অম্লের মধ্যে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন পরমাণু থাকবে, কোনো ধাতু গিয়ে একটিকে আংশিকভাবে প্রতিস্থাপিত করলেই তখন আম্লিক লবণ হয়। তাহলে
কোনো অ্যাসিডের অণুতে, প্রতিটি অণুতে অ্যাটলিস্ট 2টো হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, তবে সেটা আম্লিক লবণ উৎপন্ন করবে। সেই হিসাবে আমরা সালফিউরিক অ্যাসিডের উদাহরণ দিলাম। তো এই অংশটা একটু বাদ দিলাম। এবার চলো এর যে অথবা আছে, এখানে অথবা কথাটা লিখে দাও শুধু। দেখি প্রশ্নে কি আছে অথবাতে 2-এর। হ্যাঁ, অথবাতে বলছে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। তো এক কথায় যেহেতু বলেছে, তাহলে উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি যেমন নাম লিখব তেমনি আমি তার সংকেত অবশ্যই লিখব। বাস এইটুকু লিখে দিলে হয়ে গেল এটার উত্তর। তাহলে এবার 2.C এর সঙ্গে আসবে কি রোমান 3। এটি আমার আলোচনার লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে কি, বাঁধের জলে কি ধরনের শক্তি থাকে। এটা আমি আমার পূর্বের ভিডিওতে দিয়েছি, কার্যক্ষমতা শক্তি 3খানা ভিডিও আছে, খুব সিস্টেমেটিকভাবে কমপ্লিট করা আছে। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, 3টে ভিডিও খুব কাজে লাগবে। তো বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে, এটা লিখবে স্থিতিশক্তি, কিন্তু লিখবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অ্যাকচুয়ালি উপর থেকে গড়িয়ে আসা জলকে বাঁধের মধ্যে আটকায় রেখে তারপরে তাকে একটা নলের সাহায্যে দ্রুত গতিতে নিচে ছাড়া হয়, যা টারবাইনের উপর পড়ে এবং জলবিদ্যুৎ উৎপন্ন করে। এই উপর থেকে আসা জিনিসকে যেহেতু আটকে রেখেছি আমরা একটা উচ্চতায় কোনো বস্তুকে রাখলে তার যে স্থিতিশক্তি থাকে যে কোনো উচ্চতায়, সেটা হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে, তো তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। যাই হোক, আজকের এইরকম আলোচনা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি করে লাইক এবং কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের লাইক বেশি থাকে তাহলে আমি এরকম আরও কয়েকটি পেজ সলভ করে দেব এবং আলোচনা করে দেব। ততক্ষণে তোমরা যেমন বাম স্তম্ভ ডান স্তম্ভ আজকে শেখালাম, তোমাদের কোশ্চেন ব্যাংকের যতগুলো বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানোর প্রশ্ন আছে তোমরা দ্রুত সেগুলো শেষ করে ফেলবে, কারণ পরীক্ষা তো আর বেশি সময় নেই, এটা দ্রুত কমপ্লিট করবে। তাহলে আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।